শাইনা বোতামগুলো টেবিলের ওপর রেখে দিয়েছে। তাজদার ওয়াশরুম থেকে বেরিয়ে এসে বোতামগুলো দেখল। শাইনা পিঠের নিচে বালিশ রেখে শুয়ে একটা উপন্যাস পড়ছে। উপন্যাসের নাম প্রিয় বেগম। তার পছন্দের উপন্যাস। তাজদার বোতামগুলো তুলে নিতে নিতে বলল, রেখে দিলাম, বোতামগুলো তুমি একদিন সেলাই করে দেবে। আমি সেলাই করিয়েই ছাড়ব। শাইনা তার দিকে তাকালো, আবারও বইয়ের পাতায় চোখ রেখে বলল, আমাদের বাড়িতে যেতে বলা হয়েছে। যাব না। শাইনা বলল, আমি ঠিক সেটাই বলতে যাচ্ছিলাম, যাওয়ার দরকার নেই। তাজদার তার দিকে খ্যাপাটে দৃষ্টিতে তাকে বলল, ডিসগাস্টিং। ডিসগাস্টিংটাকেই কেন বিয়ে করতে হলো? আর মেয়ে ছিল না এই দেশে? এরকম বজ্জাত হবে জানলে করতাম না। দেখতে তো ভালো মেয়ে মনে হয়, আপনাকেও দেখতে জেন্টালম্যান মনে হয়। তাজদার সিদ্দিকী বেশ ভাব নিয়ে বলল, আমি তো সেটাই। জি না, আস্ত একটা হনুমান। তাজদার চোখ সরু করে তাকাল তার দিকে। সে দেখতে হনুমানের মতো। শাইনা বেশ মজা পাচ্ছে। মনে হচ্ছে তার বহুদিনের আক্রোশ মিটছে একটু একটু করে। তাজদার সিদ্দিকী যে দেখতে হনুমানের মতোই, সেটা সে বহু বছর পর মুখ ফুটে বলতে পেরেছে। তাজদার বলল, তুমি দেখতে কীরকম ছিলে সেটা এক্সপ্লেন করব? শাইনা তৎক্ষণাৎ তার দিকে ঘুরে তাকালো। তাজদারের ঠোঁটের কোণে সেই চিরচেনা তির্যক হাসিটা যেন দাঁত খিঁচিয়ে জ্বলছে। শাইনা তাকে অবাক করে দিয়ে বাঁকা হেসে বলল, আপনি কেমন ছিলেন সেটা আমি এক্সপ্লেন করব। আপনি এখানে দাঁড়াতে পারবেন? তাজদার গলায় টান টান আত্মবিশ্বাস। তাজদার সিদ্দিকের শিরদাঁড়া তো নরম ভেবেছ? শাইনা একটুখানি অবাক হয়ে তাকালো, তারপর ঠোঁট বাঁকিয়ে বলল, আপনার শিরদাঁড়াও আছে? জানতাম না তো। বেশ, দাঁড়িয়ে থাকুন এভাবে শিরদাঁড়া সোজা করে। এটাও মাথায় রাখুন, আপনার পায়ের কাছে এসে বসার মতো মেয়েও আমি নই। তাজদার ঠান্ডা গলায় বলল, তুমি আমাকে এখনো ঠিকমতো চিনতে পারোনি শাইনা মমতাজ। শাইনা তার সামনে এসে দাঁড়ালো, বলল, আপনাকে আমি চিনতেও চাই না। যতটুকু চিনেছি ততটুকু ভুলতে পারলেই আনাফ। বলেই সে চলে যাচ্ছিল, হঠাৎ থেমে গেল। তাজদার তাকাতেই সে জিজ্ঞেস করল, আপনাকে চেনা এখনো বাকি আছে বলছেন? মানে আপনি হুট করে আমার চোখে ভালো হয়ে যাবেন আর আমি সেটা বিশ্বাস করব? সত্যি? তাহলে তো বেশ ভালো। তবে একটা অনুরোধ, দয়া করে নিজেকে হাসির পাত্র বানাবেন না। মানে আপনি যদি এখন আপনার সামনে বসে আমাকে প্রেম নিবেদন করেন, বিষয়টা খুব হাস্যকর দেখাবে। তাজদার সিদ্দিকের সাথে এটা যায় না। আপনাকে আমি অন্যভাবে চিনে এসেছি, তাতেই আমার প্রাণ যায় অবস্থা। দয়া করে এমন কিছু দেখাতে যাবেন না যাতে হাসতে গিয়ে আমার দম বন্ধ হয়ে আসে। আপনি চিরকাল শিরদাঁড়া উঁচু করে দাঁড়িয়ে থাকুন। সামনের জনকে দেখার জন্য চোখ নিচে নামানোর দরকার নেই, কারণ আপনার সাথে ওটা যাবে না। তাজদার ভেজা শার্টটা তার মুখে ঝাড়া মারল। শাইনা পিছিয়ে গেল। মুখের ওপর পড়া পানিগুলো মুছে নিতে নিতে তাকালো। তাজদার তার গালে 2 আঙ্গুল চেপে সিমটি কেটে বলল, তোমার দিকে তাকানোর চোখ নিচে নামাতে হচ্ছে, কারণ তুমি আমার চেয়ে খাটো। বলে সে বেরিয়ে গেল। শাইনা গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। কথায় কথায় গায়ে হাত দেয়, এত বড় বেয়াদব। বিকেলের দিকে শাইনা তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এক উঠোনে দাঁড়ালে আরেক উঠোন দেখা যায়, তাই রওশনারা বললেন গাড়িটা পটিয়া থেকে ঘুরিয়ে আনতে। সবাই হাসছিল ব্যাপারটা দেখে। শাইনা গাড়িতে বসতে বসতে তাজদার সিদ্দিকের দিকে তাকালো। তাজদার পেছনে হাত ভাঁজ করে রওশনার পেছনে দাঁড়িয়ে কিছু একটা চিবচ্ছিল। গাড়ির ছাড়ার ঠিক আগ মুহূর্তে গাড়ির দরজার পাশে এসে থামল। মাথা নামিয়ে শাইনার দিকে তাকিয়ে আদেশে সুরে বলল, শাইনা মমতাজ, কথাটা দ্বিতীয়বার যেন মনে করিয়ে দিতে না হয়। বারবার আমি এক কথা বলতে পারবো না। ড্রাইভার আছে তাই শাইনা মৃদু স্বরে বলল, আমি অ্যাডমিশন নেব, এটা আমার শেষ কথা। তাজদারের কপাল কুঁচকে উঠল, রাগ জমে থাকলো চোখের ভাঁজে। সেটা শাইনার নজর এড়ায়নি। ঠান্ডা গলায় বলল, এই বাড়িতে ফিরব কি না তা নির্ভর করবে 2 পরিবারের সম্মতির ওপর। আমি তখনই ফিরব যখন নিশ্চিত হব আমার পড়াশোনায় কেউ বাধা হয়ে দাঁড়াবে না।
তাজদারের মুখের পেশি শক্ত হয়ে উঠল, চোখের কোণে জমে উঠল চাপা হিংস্রতা। দাঁতে দাঁত চেপে বলল, পড়াশোনার গুলিমার, কথা না শুনলে এ বাড়িতে ফেরার দরকার নেই। পড়াশোনা করে তুমি করবেটা কি? শাইনা শক্ত হয়ে বসে রইল, কথা বলার রুচি চলে গেছে তার। রসনারা এসে তাজদারের পেছনে দাঁড়ালো, আস্তে করে বলল, এখন ওর যাওয়ার সময় কথাবার্তা পরে বলা যাবে। তাজদার একবারও পেছনে না তাকে গটগট পায়ে হেঁটে চলে গেল সেখান থেকে। শাইনা তার যাওয়ার পথে চেয়ে রইল, তারপর রসনার দিকে তাকালো। রসনারা এসে মাথায় হাত রেখে বলল, ওর কথা কানে নেওয়ার দরকার নেই, সব কথা কানে নিলে পাগল হয়ে যেতে হবে। গাড়িটা পটিয়া থেকে ঘুরে এসে শাইনাদের উঠোনের সামনে থামলো। দাদিমা উঠোনে নেমে এলেন। শাইনা গাড়ি থেকে নামলো। কালো বোরকা আর সোনালি রঙের একটা হিজাব পরেছে সে। নাকের মাথায় জলজল করছে স্বর্ণের নাকফুল। বাচ্চা বুড়ো সবাই এসে তাকে ঘিরে ধরল। শাইনা সোজা ঘরে চলে গেল। সবাই বলাবলি করলো, কাউকে সালামটুকু করলো না মেয়েটা। সবাই বলাবলি করলো, কাউকে সালামটুকু করলো না মেয়েটা। শাহিদা বেগম সবাইকে চুপ করিয়ে দিলেন। আহা, দোষ ধরো না তো আর। ঘরে ঢুকতেই ভাবি, আপা সবাই এগিয়ে এলো তাকে দেখে। হাসি মুখে জিজ্ঞেস করতে যাচ্ছিল, কেমন টেমন আছে। শাইনা কারোর দিকে না তাকিয়ে সোজা ঘরে চলে গেল। সবাই হকচকিয়ে গেছে, ওই বাড়িতে কিছু হলো নাকি। শাইনা নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে শাড়ি টাড়ি ছুঁড়ে ফেলে সালোয়ার কামিজ পরে নিয়ে চোখে মুখে পানির ঝাপটা দিল। তারপর নিজের বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। কি শান্তি নিজের ঘরটায়। কতক্ষণ ঘুমিয়েছে নিজেরও খেয়াল নেই। মনে হচ্ছিল সে কতদিন পর শান্তির ঘুম দিয়েছে, তাকে কেউ বিরক্ত করেনি। ঘুম থেকে উঠে রান্নাঘরে যাওয়া মাত্রই পরিবারের সবাইকে একসাথে দেখল। রান্নাঘরে খাবারের আয়োজন নতুন জামাইয়ের জন্য। শাহিদা বেগম, সাবিনা, শারমিলা ভারী ব্যস্ত। ওই বাড়ি থেকে ভাত মাংস পাঠানো হয়েছে, সেগুলো প্রতিবেশীদের বিলি করে এসেছে শাওন। সবাই তাকে দেখে নিজেদের মধ্যে কথাবার্তা থামিয়ে দিল। শাহিদা বেগম তাকে দেখে বলল, মুখটা শুকিয়ে গেছে, কিছু খাবি? ছোট ভাইয়া কই? কোথায় গেছে কে জানে, ও সারাদিন বাড়িতে থাকে। সাবিনা বলল, শাইনা এইমাত্র নুডলস করলাম, দেব একটু? শাইনা বলল, গরুর গোস্ত দিলে খাবো না, অ্যালার্জি বেড়ে গেছে আমার, মুরগির খেতে পারবে? তাহলে অল্প করে দাও। শাহিদা বেগম বলল, অ্যালার্জির ওষুধ আছে, না থাকলে তোর আব্বাকে স্লিপটে দিয়ে দিস, নিয়ে আসবে। শাইনা জবাবে কিছু বলল না। সাবিনা তাকে বাটিতে করে নুডলস দিল। শাইনা টেবিলে গিয়ে বসলো। মাথায় কাপড় টেনে চামচে করে অল্প করে নুডলস মুখে তুলে রান্নাঘরের চারিদিকে ছড়ানো ছিটানো রান্নার আয়োজন দেখল। প্রশ্ন করল, কবুতর কার জন্য আনিয়েছে? শাহিদা বেগম অবাক হয়ে বললেন, কেন? তাজদারের জন্য, নতুন জামাই না। মাছ কি কি এনেছ? রুই, চিংড়ি, তেলাপিয়া। 2 রকম দিলে মান সম্মান যাবে, কবুতর না দিলে তোমাদের বদনাম হবে। এত ঢং করার কি আছে? এতগুলো খাবার একসাথে খাওয়া যায়? সব কিছুতে বাড়াবাড়ি তোমাদের। না খেলে তখন আবার কানের কাছে পেঁচাল পারবে না কেউ। শাহিদা বেগম মুখ চুপসে গেছে। ঠিকই তো, এত খাবার না খেলে তখন। শারমিলা বলল, আম্মা ওর কথা কানে নিও না তো, না খেলে না খাক, দেখার জন্য হলেও তো দিতে হয় এসব। ও কি জানে এসবের? বন্ধু বান্ধব নিয়ে আসবে, সব না দিলে কেমন দেখায়। রাত তখন 10টা পেরিয়ে গেছে। তাজদার আসবে কি আসবে না এই অনিশ্চয়তায় সবাই অস্থির হয়ে উঠেছে। ঘড়ির কাঁটার সঙ্গে সঙ্গে সবার ধৈর্য ক্ষয়ে যাচ্ছে। কে যেন পাশ থেকে বলল, আসবে না বোধহয়, এলে এতক্ষণে চলে আসতো। শাহিদা বেগম কপাল চাপড়ে বললেন, তাহলে এত আয়োজন কেন করলাম? শারমিলা বিরক্ত গলায় বলল, নিয়মকানুন মানতে হবে না, এ কেমন লোক? দাদিমা বললেন, ব্যাটার ইচ্ছে হলে তবেই আসবে। সাবরিন মুখ কুঁচকে বলল, আসবে না সেটা আগে বলে দেবে না ওরা? এত আয়োজন করিয়া এখন না আসাটার মানে কি? সবাই কথা বলছে, শুধু শাইনা চুপচাপ। তার নীরবতা চোখে পড়তে শাহিদা বেগম তাকে উদ্দেশ্য করে বললেন, তুই একবার ফোন করে দেখ না, হয়তো ভুলে গেছে বা ব্যস্ত। শাইনা শান্ত কণ্ঠে বলল, যার ইচ্ছে নেই তাকে ফোন দিয়েও কিছু হবে না, তোমরা আগে নিশ্চিত হওনি কেন?
শাহিদা বেগম চিন্তায় পড়ে গেলেন। শারমিলা নিচু গলায় মুখের ভেতর কি যেন বিড়বিড় করে বলছে। স্পষ্ট নয়, কিন্তু বিরক্তি টের পাওয়া যাচ্ছে। ওই বাড়িতে লোক পাঠানো হয়েছে, সেখান থেকে খবর এসেছে তাজদার বাড়িতে নেই, ফিরতে দেরি হবে। শাইনা অবাক। সে জানে আজকের আয়োজন তার জন্যই। সবাই তাকে ঘিরে এত প্রস্তুতি নিচ্ছে, সব যেন এত নির্বিকার। কি করে একটা ফোন পর্যন্ত করলো না, জানালো না আসবে কি আসবে না। মার বোনদের চিন্তিত মুখের দিকে তাকিয়ে তার ভেতর এক ধরনের পৈশাচিক আনন্দ হচ্ছে। এবার বুঝে কোড়া। শ্বশুরবাড়িতে যাচ্ছ? তাজদার হাতের কবজিতে ঘড়িটা পড়তে পড়তে দাদিমার দিকে তাকালো। বাড়ি ফিরে দ্রুত গোসল নিয়েছে সে। একটা মেরুন রঙের নতুন পাঞ্জাবি গায়ে দিয়েছে, তাড়াহুড়ো করছে। রাত 11টা বাজে এখন। দাদিমার প্রশ্ন শুনে সে ঘাড় ফিরিয়ে তাকালো, বলল, হ্যাঁ। এত দেরিতে কেন? ওরা কি মনে করবে? মনে করবে কেন? 11টা অত গভীর রাত নয়, মানুষের সমস্যা থাকতে পারে। ফোন দিয়ে জানাতে পারতে, ওরা ভাবছিল তুমি যাবে না। মহিলারা দুটো কথা বেশি বুঝে ফেলে, সমস্যা সেখানে। আর তুমি দেরি করছো সেটা দোষ নয়, ইচ্ছে করে কেউ দেরি করে না। তাও সেটা তোমার উদাসীনতা। আজ যেহেতু জামাই আদর, তোমার উচিত ছিল বন্ধু বান্ধব নিয়ে তাড়াতাড়ি চলে যাওয়া। ওরা ভাতের পাশাপাশি নাস্তার আয়োজন করেছে, ওগুলো বরবাদ হবে না। কাল সকালে খাবো। দাদিমা জানে এই ছেলের সাথে কথায় পারা যাবে না। তাজদার টিস্যু দিয়ে ফোনের স্ক্রিনটা আলতো করে মুছতে মুছতে তৌসিফকে ডাক দিল। তৌসিফ, বের হ। তৌসিফ বলল, পাঞ্জাবিটা পড়তে দাও, ওটা না পড়ে যাব নাকি? নিজে দেরি করে ফেলেছে, এতক্ষণ পরে এসে আমাকে তাড়া দিচ্ছে। তিতলি আর তাসনুভা হাসছে তার কথা শুনে। তিতলি চিল্লিয়ে বলল, ভাইয়ে, আমার জন্য একটা লেগ পিস নিয়ে আসবে। তৌসিফ তার ঘর থেকে জবাব দিল, মুরগির লাস্ট পিস নিয়ে আসবো তোর জন্য। সবাই একসাথে হাসছে। তিতলি রেগে বলল, যা বেটা, না আনলে ঘরে ঢুকতে দেব না। তোমরা খাবে নাকি সব? আমাদেরকেও হক আছে। তাজদার হেঁটে এলো সেখানে, বলল, এখানে দাঁড়িয়ে কথা না বলে কাজটা তো করতে পারো। মিষ্টি, নিমকি আর সন্দেশের কার্টুনগুলো বারান্দায় রেখে আসো। পান সুপারি আর ইত্যাদি ইত্যাদি সব দিয়েছে কিনা চেক করো। তিতলি আর তাসনুভা চলে গেল মাথা দুলিয়ে। রসনার এসে থামলেন তাজদারের সামনে, বললেন, তুমি সকালে চলে এসো। শাইনে 2 দিন থাকবে ওখানে। চুলটা বোধহয় আঁচড়ানো হয়নি, আর একটু মোছা দরকার। তাজদার চুলে হাত দিল। দাদিমা পেছন থেকে বলল, শ্বশুরবাড়ির তোয়ালে দিয়ে মুছিও। যাও যাও, এত রাত করে শ্বশুরবাড়িতে যেতে আর দেখিনি। তাড়াতাড়ি বের হও। ওরা সারাদিন খাটছে নতুন জামাইয়ের খাবার দাবার নিয়ে। তাজদার ঘরে চলে গেল, চুলটা পরিপাটি করে বেরিয়ে পড়ল। রসনারা তৌসিফের ঘরের সামনে এসে বলল, তৌসিফ, বের হ বাবা, আর কতক্ষণ? তৌসিফের মা বলল, মেয়েদের মতো সময় লাগে ওর। তৌসিফ চেঁচিয়ে বলল, আশ্চর্য, যে দেরি করেছে তাকে কিছু বলছো না, আমার পেছনে পড়ছো কেন সবাই? তৌসিফ আর ফুপাতো খালাতো ভাইসহ মোট 6 জন গিয়েছে শাইনাদের বাড়িতে। শাইনার দাদিমা মাজেদা বেগম ঘুরঘুর করছিলেন মিষ্টি নিয়ে। তৌসিফ ঘরে ঢুকে এলো সবার আগে। বড় করে দাদিমাকে সালাম দিয়ে বলল, সবাই ঘুমিয়ে পড়েছ নাকি? দাদিমা বললেন, আমরা না ঘুমাইলেও বউ ঘুম গেছে গা। তৌসিফ ঠোঁট উল্টে বলল, নাতিন জামাইয়ের দোষ, দেরি করে বাড়ি ফিরেছে। তাজদার আশরাফের সাথে ভেতরে ঢুকতে দাদিমাকে সালাম দিল। দাদিমা সালাম দিয়ে বলল, ও মা গো, আমার নাতিন জামাই রাস্তায় গাড়ি পায়নি? তাজদার বলল, ট্রাফিক জ্যাম। এখন সব খাবার ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডাই ভালো, কিন্তু একজন গরম হয়ে আছে। তাজদার আশ্বস্ত করে বলল, ঠান্ডা করার দায়িত্ব আমার। দাদিমা হাসলেন। সাবিনা শাইনাকে ঘুম থেকে ডেকে তুলল। শাইনা, ওঠো, ওনারা এসেছেন। শাইনা ঘুম থেকে উঠে আড়মোড়া ভেঙে বলল, কটা? 11:30 পেরিয়ে গেছে। এত রাতে কিসের জন্য আসছে? সাবিনা চুপ করে গেল। শাহিদা বেগম ছোটাছুটি করছেন। আনিস বলল, ভাত দিয়ে দাও, ওরা নাস্তা খাবে না। শাহিদা বেগমের মনক্ষুণ্ণ হয়েছে। সারাদিন সবাই মিলে কত কিছু নাস্তার আইটেম বানিয়েছে। আনিস রাগারাগি করছে, বলছে, আজকাল মানুষ এত নাস্তা খায়? কেক, কলা, মিষ্টি আর সন্দেশ দিলে ভালো তো না? এত কিছু করার কি দরকার ছিল? সব কিছুতেই তোমাদের বাড়াবাড়ি না করলে চলে না। শাইনার দুলাভাইরা তাকে সরিয়ে নিয়েছে। অফিস থেকে এসে এত ঝামেলা দেখে তার মেজাজ বিগড়ে যাওয়া স্বাভাবিক। শাইনা দরজার পাশে দাঁড়িয়ে উকি দিল একবার। সালাম আদান প্রদান হতেই শাইনা তৌসিফের উদ্দেশ্য করে বলল,
আমি ভেবেছি আপনারা সেহরির সময় আসবেন, একটু তাড়াতাড়ি চলে এসেছেন। সবাই হেসে ফেলল। তাজদার সিদ্দিকী ছাড়া। সে ঠোঁটের কাছে হাত রেখে শাইনার দিকে তাকিয়ে আছে। তৌসিফ বলল, আমি তো সেই এসার পর থেকে রেডি হয়ে আছি। তাজদার তাকে ধমকে উঠল, মিথ্যেবাদী, এত রেডি থাকলে সবার আগে তাড়াহুড়ো করে পায়জামা পরছিলি কেন? তৌসিফের মুখটা দেখার মতো হয়েছে। সবাই এবার শব্দ করে হাসল। শাইনা চলে গেল ভেতরে। ভাতের থালা বাসন সাজানো হচ্ছে। প্লেটে মাছ মাংস বাড়ছে সাবিনা। শাওন মিষ্টি আর সন্দেশ নিয়ে এসে বলল, ভাই নাস্তা দিচ্ছি না, কিন্তু মিষ্টি খাওয়া যেতে পারে। আমি মিষ্টি খাবো না, সরি। তৌসিফ বলল, আরে জামাই না খাক, আমরা তো আছি। শাওন বলল, দাঁড়া। কাঁটা চামচ দিয়ে একটা মিষ্টি তৌসিফের দিকে বাড়িয়ে দিল। সে বলল, বেয়াই মিষ্টি পুরোটা খেতে হয় কিন্তু। শাওন হেসে কাঁটা চামচ নাড়াচ্ছে। তৌসিফ মিষ্টিটা মুখে নিতে পারছে না। শাওন তৌসিফের মুখের সামনে গিয়ে পরে মিষ্টিটা নিচে খেয়ে নিল। তৌসিফ বলল, ধুর শালা। শাওন অট্টহাসিতে ফেটে পড়ল। আনিস ঘরে উকি দিয়ে ডাকল, শাওন। শাওন সবাইকে মিষ্টি খাইয়ে দিয়ে ভিতরে গেল। আনিস বলল, টেবিলে সাজানোর সময় ওখানে গিয়ে রং তামাশা করছিস কেন? শাওন বলল, রং তামাশা কেন করবো, আশ্চর্য। শাহিদা বেগম বলল, তুই অফিস থেকে এসেছিস, একটু রেস্ট নে আনিস, আমরা সামলে নেব। রান্নাঘরের ঝামেলা কমে আসবে কিছুক্ষণ পর, তোকে এত মাথা গরম করতে হবে না। আনিস বলল, ঘরে মেহমান রেখে আমি ঘরে শুয়ে থাকবো? আজব কথা বলো। টেবিল ভর্তি খাবার দাবার শাইনার দুলাভাইদেরও বসিয়ে দিয়েছে আনিস। বাড়ির সব জামাই একসাথে। খাওয়া দাওয়া শুরু হলো। ঘরের দরজার সামনে পর্দার ওপাশে সব মহিলারা দাঁড়িয়ে। শাইনার ছোট মামি হঠাৎ করে বলল, বড় আপা, জামাই দুটো একদম মানিক পেয়েছে। হাসি খুশি সহজ সরল। শাইনার জামাইয়ের মুখে হাসি কম, গরম মাথার মানুষ, সেটা চেহারায় বোঝা যায়। ওটা বড় জামাইগুলোর সাথে মেলেনি। সবাই একে একে বলল, ঠিক বলেছ। শাইনার বোনেরা বরদের প্রশংসা শুনে খুশিতে গদগদ করছে। শাহিদা বেগম পেছনে শাইনাকে দেখে বলে উঠল, থাক থাক, এসব আর বলো না, সব মানুষ তো আর এক হয় না। শাহিদা বেগমের কথাটা এমন শোনালো যে সবাই এক লহমায় বুঝে গেল যে শাইনা শুনে ফেলেছে কথাটা। মামি তাকে দেখা মাত্রই সুর পাল্টে বলল, বউকে দেখতে পারলেই হয়েছে, এরকম লোকেরা মনের দিক থেকে সরল হয়। শাইনা কাউকে কিছু বলল না। কত সরল সেটা সে ভালো করেই জানে। এরাও জানবে কিছুদিন পর। দাদিমা বলল, বেটা হাসবে না কেমনে, দাঁড়া কাতুকুতু দিয়ে আসি। শাইনা দাদিমার দিকে তাকালো, শান্ত দৃষ্টি ছুড়ে দিয়ে চলে গেল সেখান থেকে। খাওয়া দাওয়ার পর সবাই আর ঘন্টাখানিক বসে গল্প সল্প করলো। সেখানে শাইনার লন্ডন যাওয়া নিয়ে কথাবার্তা হচ্ছিল। আশরাফ বলল, ওকে তো মাস্টার্সের পর বিয়ে দেব ভাবছিলাম, যেহেতু ও পড়তে চেয়েছে। এখন মাঝপথে পড়াশোনা থেমে গেলে ওর কষ্ট পাবে, বিষয়টা ভালো দেখাবে না। 2 বছরই তো, তারপর না হয় যাবে। শাইনা পাশের ঘর থেকে উকি দিয়ে দেখছিল তাজদার সিদ্দিকের চেহারার হাল। আগের মতো পরিস্থিতি থাকলে এত শান্ত হয়ে বড় ভাইয়ের সাথে কথা শুনত না সে। আনিস বলে উঠল, পড়াশোনা থামাবে কেন? পড়াশোনা যেভাবে চলছে চলুক, দরকার পড়লে মাস্টার্সটা ওখানে কমপ্লিট করবে। এত সহজ একটা ব্যাপারকে এত টানা হ্যাঁচড়ার কোনো দরকার নেই। তাছাড়া বিয়ের সময় কথাটা ভালো করে তোলা না গেলেও পড়াশোনা বন্ধ করতে হবে এমন কিছু বলা ছিল না। মাত্র 2 বছরের জন্য হুট করে পড়াশোনা কেন বন্ধ করবে? আনিসের কথা তাজদারের পছন্দ হয়নি, সেটা তার চেহারা দেখে বোঝা যাচ্ছে। আশরাফ তাজদারের বড়, আনিস সমবয়সী, তুই তুকারি সম্পর্ক। সে আনিসকে বলল, তোর কথাটা ঠিক, কিন্তু 2 বছর সময় দেওয়া পসিবল না আমার। ফেলে দেওয়ার মতো কথা আমি বলবো কেন? কথাটা এমনভাবে বলা হলো যেন তার কথাটাই ফাইনাল, এবং পারলে আনিস এর বিকল্প খুঁজে বের করে, যেখানে বিকল্প কোনো পথই নেই। আফসার সাহেব বললেন, চাকরিতে সমস্যা হবে? তাজদার বলল, চাকরি সহ আরও নানান জটিলতা বাড়তে পারে। আমি কথাটা এমনি এমনি বলিনি। এখন কারো যদি আমার সিদ্ধান্ত পছন্দ না হয় তাহলে আর কি করার আছে? সবাই একটু চুপ হয়ে গেল এবার। শাহিদা বেগম সবটা শুনে শাইনাকে এসে বলল, তোর খালাম্মার জায়ের মেয়েটাকে বিয়ের পর জামাই বিদেশ নিয়ে চলে গেছে। ও আর পড়াশোনা করে নাই, কত মেধাবী ছিল, ওকে এখন ভালো নাই? শাইনা মায়ের দিকে তাকালো অবাক চোখে। মানুষের কথায় যখন উঠবস করতে হবে
তখন 15-16 বছরে দিয়ে ফেলো নাই কেন? এত পড়াশোনা করালে কেন? যেখানে বড় আম্মু বলছে পড়াশোনা চালিয়ে যেতে, সেখানে তুমি এসব কথা কিভাবে বলো? শাহিদা বেগম বলল, যদি ওর চাকরিতে সমস্যা হয় তখন কি হবে? হাস্যকর কথাবার্তা। ওই লোকটা তোমাদের ইমোশন নিয়ে খেলছে। বেশ ভালো করে জানে চাকরির কথা বললে তোমরা ভয় পেয়ে যাবে। আমি যাব না মাস্টার্স কমপ্লিট করার আগে। শাহিদা বেগম বললেন, মানুষ জামাইয়ের সাথে যাওয়ার জন্য পাগলামি করে, আর তুই পাগল বানাওনি কেন? মানুষ বানিয়ে বলতেছে পাগলের মতো আচার আচরণ করতে। পারবো না পাগলামি করতে। আমার কথাই শেষ। জামাই না থাকলে ওই বাড়ির মানুষের কথায় উঠবাস করতে হবে। জামাইয়ের সাথে যেতে ভালো লাগে না, কিন্তু ওই বাড়ির গোলাম হতে ভালো লাগবে। আমি বাচ্চা নই যে মানুষ আমাকে যা বলবে আমি তাই করব। শাহিদা বেগম বড় দুই মেয়ের উদ্দেশ্যে বলল, কি বেয়াদব মেয়ে দেখলি? ওর বড় আম্মু নাকি কি বলেছে সেজন্য রাজি হচ্ছে। রায়হানের মাকে আমি চিনি না, কাজবাজ করে দিতাম বলে আমাকে দেখতে পারত, নইলে ও আমাদের ভালো চায় কখনো? ছেলের কারণে তোকে বউ করে নিয়ে গিয়েছে। গিয়ে দেখ কলিজে ফেটে যাচ্ছে ছেলের বউয়ের জায়গায় তোকে দেখে। টাকা পয়সা লাগলে ধারটার চাইতাম, দিত, তাই কথা শুনে কাজবাজ করে দিতাম। নইলে তোমার বড় আম্মু তোমাকে দেখতে পেরে উল্টাই দিচ্ছে এমন না। জামের কথা শোন শানু, বাড়াবাড়ি করিস না। শায়না পিড়িতে বসে আছে, বড় বোন দুটোর দিকে একবার তাকালো, তারপর মায়ের দিকে তাকিয়ে বলল, আমার না মেজো আপার মতো হওয়া উচিত ছিল। নিজের পছন্দ অপছন্দের কথা একদম আব্বা আর ভাইয়াদের মুখের সামনে গিয়ে বলা উচিত ছিল। তোমার আর আব্বার মার না খায় খেতাম। আব্বা আপার সাথে 6 মাস কথা বলেনি, আমার সাথে না হয় বলতো না। ভাইয়াদের সামনে আপা 1 বছর যেতে পারেনি, আমি না হয় একদমই যেতাম না। বেয়াদব, ঘাড়তারা, নির্লজ্জ, বেহায়া, এইসব কথা না হয় শুনতাম পাড়াপড়শির কাছ থেকে, কিন্তু আমার জীবনের এই ছোটোখাটো সিদ্ধান্তগুলো আজকে অন্যজনকে নিতে হতো না। তোমাদের মান সম্মানের কথা ভেবে আমি আমাকে কুরবানি দিয়ে ফেলেছি। তোমাদের মেজো মেয়ে এখন ভালো নেই, কিন্তু তার বদনাম হয়েছিল আমার উপর জোর খাটাতে শুরু করলে। এদিকে যাবে না, ওদিকে যাওয়া যাবে না, ওদিকে যাওয়া যাবে না, এর সাথে কথা বলা যাবে না, ওর সাথে কথা বলা যাবে না। মেজো আপা কি কি করলো তার শোধ তোমরা আমার উপর তুললে। সাবরিন বলল, আশ্চর্য, তুই আমাকে নিয়ে কেন পড়ছিস? শাহিদা বেগম ফিসফিস করে বললেন, তোর ওই রকম কেউ ছিল নাকি রে? কি বলছিস তুই? মাথা খারাপ হয়ে গেছে? ওই রকম কাউকে আমার জীবনে থাকতে দিয়েছ তোমরা? মেজো আপার মতো যাতে না হয় সারাক্ষণ পাহারা দিয়ে রেখেছ। এত ভালো মেয়ে হয়ে তোমরা আমাকে কি দিয়েছ? ভালো মেয়ে হয়ে আমার জীবনটা শেষ করে দিয়েছ, আরও নিজের সব ইচ্ছে আমার উপর চাপিয়ে দিয়েছ। নিশানের কথা বলে আকত পরিয়ে দিয়েছ। এসব কথা বলে এখন কি লাভ? তুই সংসার করবি না ওই ছেলের সাথে? সংসার তো এখন অনেক দূরে, বিয়ের 4 দিনও পার হয়নি, তার মধ্যে যে যার ইচ্ছে চাপিয়ে দিচ্ছে আমার উপর। আমার ভবিষ্যৎটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। জুতো পেটা করার পর মাথায় হাত বুলিয়ে দিলেই সেটা সংসার? আমি বলেছি সংসার করব না, নাকি বলেছি ওই লোকটার সাথে আমি বিদেশে যাব না? আমি শুধু বলেছি আমি মাস্টার্স কমপ্লিট করতে চাই। এটা অসম্ভব কিছু? এটা মেনে নিলে সব সলভ হয়ে যায় না? এটা না মানার কি আছে? তার বোনেরা এক একটা ভার্সিটিতে পড়ছে না, তাদের বোনকে তো ফাইনাল পরীক্ষার পর বিয়ে দিচ্ছে, তাহলে আমার বেলায় উল্টো কেন? আমাকে বলছে আমার 14 গোষ্ঠীর কারো লন্ডনে যাওয়ার সামর্থ্য আছে কিনা। কিছুদিন পর আমি গ্রাজুয়েটেড নয় বলবে না? এখন থেকে বড় বড় কথা শোনাচ্ছে, ভবিষ্যতে তো আরও শোনাবে। সেনা কাঁদছে, চোখ মুছে বলল, তোমরা বললে না জামের সাথে সম্পর্ক ভালো রাখ, অন্যরা নইলে কথা শোনাবে, সুযোগ খুঁজবে। যেখানে এই লোকটাই নিজে আমাকে কথা শোনায়, সেখানে বাইরের লোকজন তো অনেক ভালো। আমি ওরকম একটা মানুষের সাথে কি করে ঘর করব আম্মা? সারাক্ষণ আমাকে ভয় থাকতে হয় এই বউসি কোনো কিছুর জন্য আমাকে কথা শুনিয়ে দিল। এই বউসি আমার 14 গোষ্ঠী নিয়ে কথা তুলল, কিছুদিন পর মা বাপ তুলেও দেবে। আমাকে বিয়ে না দিয়ে বিষ খাইয়ে দিল। তোমাদের উপর এত অসন্তুষ্ট হতাম না আমি। শায়না অনেকক্ষণ রান্নাঘরে বসা ছিল, ভাত খেতে বললে খেলো না। শাহিদা বেগম খাইয়ে দিতে চাইলে মানা করে দিল। দাদি, মামি, চাচি, খালা সবাই তাকে সান্ত্বনা দিতে লাগলো। দাদিমা ইনিয়ে বিনিয়ে বলল, কেউ তোকে নিয়ে যেতে বলছে না, এখন তোকে রেখে যাবে শেষমেশ। তুই যেতে না চাইলে তোকে জোর করবে না।
কথা হচ্ছে ব্যাটার কখন আসবে তার ঠিক নেই, বাচ্চা কাচ্চা নিয়ে ফেলিস, ওটা নিয়ে তোর সময় কেটে যাবে। শাহিদা বেগম সেখানে ছিলেন না। ফুপু বলল, হ্যাঁ, এখন অনেক মেয়ে বাচ্চা নিয়ে পরীক্ষার হলে যায়, এখন ঘরে যা। দাদিমা বলল, বেটা আজ এখানে থাকবে? সেনা বলল, সেই খুশিতে নাচতে বলছো, যাব না আমি। দাদিমা ফিসফিস করে বললেন, জামাইকে পছন্দ করছিস না, এসব কথা মানুষের কানে গেলে মানুষ সিসি করবে। মানুষ এক কথাকে 10 কথা করে, এমনিতেই সবাই জেনে গেছে বিয়েতে তুই খুশি না। মানুষ কত রকম কথা বলছে, বাচ্চা টাচ্চার কথা তুলিস, বাচ্চা কাচ্চা চলে এলে মানুষের কথা বলা বন্ধ হয়ে যাবে। সেনের চোখ জোড়ায় যেন রক্ত নেমেছে। দাদিমা তার চোখ দেখে ভরকে গেল, বলল, ওই বেটা বিদেশ চলে গেলে তখন তুই একা একা কি করবি? বাচ্চা টাচ্চা নিয়ে নিজের জায়গা শক্ত কর শ্বশুরবাড়িতে, তখন তোকে কেউ সহজে কিছু বলতে পারবে না। আমার দিকে ওভাবে তাকিয়ে লাভ নেই, মেয়েদের সংসারে শক্ত করতে প্রথমে কষ্ট করতে হয়। সেনা উঠে চলে গেল সেখান থেকে। ঘরে এসে মুখে পানির ঝাপটা দিল। তাজদার সিদ্দিকী ঘর জুড়ে পায়চারি করছে। শাইনার ঘরটা আগাগোড়া দেখছে। শাইনা ওয়াশরুম থেকে বের হওয়া মাত্র বলে উঠল, ঘুরতে বেরোবো, একটা শাড়ি পরে নেওয়া হোক তাহলে। শাইনা তার দিকে না তাকে জিজ্ঞেস করলো, মাথা খারাপ? কোথায় যাবো এত রাতে? বলা যাবে না। আমার বুট নেই, এখন ঘুমাতে ইচ্ছে করছে, গাড়িতে ঘুমানো যাবে। সেনা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তাজদার সিদ্দিকী তাড়া দিয়ে বলল, একটু দ্রুত রেডি হয়ে নিলে ভালো হয়। বসার ঘরে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? তাজদার দায়সারা ভয়ে বলল, বাচ্চা হয়ে গেলে আমি একাই লন্ডনে ফিরে যাব। সেনা কপাল কুঁচকে তাকালো। মোটেও এই ধরনের কথাবার্তা হয়নি, কিন্তু দাদিমার কথার সাথে মিলে গেল কিভাবে? দাদিমা বলেছে নাকি এই লোকটাই দাদিমাকে সেটা শিখিয়ে দিয়েছে বলার জন্য। তাজদার তার চোখের দিকে তাকালো, তখনই বুক টান টান করে দাঁড়িয়ে বলল, শাইনা মমতাজ, তোমার সামনে এখন দুটো রাস্তা। শাইনা তার দিকে চোখ তুলে তাকালো, চোখ সরিয়ে নেবে তখনই তাজদার বলল, যাই হোক, আমি চাই এখন তুমি আমার সাথে চলো। শাইনা ক্লান্ত হয়ে বলল, আমি খুব টায়ার্ড, শরীর খুব খারাপ লাগছে, দয়া করে ঘুমান, আমাকেও ঘুমাতে দিন। এত কথা বলতে ভালো লাগছে না। এটা আপনার বাড়ি নয় যে বড় বড় কথা বললেও কেউ শুনতে পাবে না। তাজদার গলার আওয়াজ বড় করে বলল, আমি তোমাকে বলেছি বেরোতে, তোমার হাতে সময় জাস্ট 5 মিনিট, সাজগোজ দরকার নেই, শুধু শাড়িটা পরবে। শাইনাকে নিজের পছন্দ মতো একটা শাড়ি বের করে দিল সে। শাইনা শাড়িটা হাতে নিয়ে বলল, একটু বের হন, এটা শ্বশুরবাড়ি, বের হওয়া যাবে না, আমার সামনে পাল্টাও, আমি পরপুরুষ নেই। শাইনা শক্ত কণ্ঠে বলল, দেখতে চান? সেটা বললেই তো হয়ে যেত। তাজদার তার দিকে সরু দৃষ্টিতে তাকিয়ে রইল। শাইনা ব্লাউজ পেটিকোট বের করে বলল, আপনি ঘর থেকে বেরোবেন না? না। শাইনা ঘরের আলো নিভিয়ে দিল, ওড়না রেখে দিল, তারপর অন্ধকারে দাঁড়িয়ে থাকা স্যাটার দিকে একবার তাকালো। অপ্রস্তুত অবস্থায় আবারও ফিরে তাকালো। এই লোকটার নজর এত বাজে যে বিবাহিত সম্পর্কে আবদ্ধ হয়েও সেই চাহনি তাকে অস্বস্তিতে ফেলে দিচ্ছে। চাইলেও সে স্বাভাবিকভাবে নিতে পারছে না। এই যে অন্ধকারে দাঁড়িয়ে আছে, শাইনা যদি ভুল না হয় তাহলে এদিকে তাকে আছে হয়েছে। তৎক্ষণাৎ ঘরের আলো জ্বলে উঠল। শাইনা আঁচল কাঁধে টেনে এনে বলল, হিজাব বাঁধবো, আর সময় লাগবে। তাজদার সিদ্দিকী লম্বা পা ফেলে এগিয়ে এসে তার চুলের ক্লিপ খুলে দিতেই চুলগুলো ঝাঁপিয়ে পড়ল পিঠে। সেনা অবাক চোখে তাকে বলল, আমি খোলা চুলে বেরোই না, আমার সাথে বেরোনো যাবে, রাস্তাঘাটে মানুষ নেই, এখন যাওয়া যাক। সেনা চুলগুলো খোপা করে নিল ঢিল করে। তাজদার তাকে নিয়ে বেরিয়ে পড়তে দাদিমাকে বলল, ফাইনালি। দাদিমা, শাইনা খালা, ফুপুর আড়াল থেকে দেখলো শাইনা সোজা গাড়িতে গিয়ে বসেছে। তারা সবাই ফিসফিস করছে, বউ নিয়ে বেটা যাচ্ছে কই? তাজদার গাড়ির দরজা খুলে গাড়ির ভেতর মাথা ঢুকে বলল, সামনে এসে বসা হোক। সেনা বলল, পেছনে বসলে কি সমস্যা? পেছন থেকে কেউ বউ নিয়ে পালালে টের পাবো না, এটাই সমস্যা। শাইনার সামনে এসে বসলো। তাজদার ড্রাইভিং সিটে বসলো। গাড়ি ছেড়ে দিল। বাজার পার হতেই নির্জন রাস্তা ধরে গাড়ি দিয়ে এগোতে লাগলো। তাজদার খুব গুরুতর ভঙ্গিতে বলল, ধরো, সাদা পোশাক পরা, লম্বা চুলো, বড় বড় নখ আছে এমন একটা পেতনি হুট করে আমাদের গাড়ির সামনে এসে থেমে গেল। বলতে বলতে না বলতে হুট করে ব্রেক কষলো গাড়িটা। শাইনা ভয়ানক একটা চিৎকার দিয়ে তাজদার সিদ্দিকীর বুকের ওপর এসে পড়ল। তাজদার সিদ্দিকী তাকে টেনে এনে জাপটে জড়িয়ে ধরে তার মুখের ওপর শ্বাস ছেড়ে
কাঠ কাঠ গলায় বলল, তুমি নিজে থেকে আমার কাছে এসেছো, তাই আমি তোমাকে আজ ইচ্ছে মতো ছুব। নো হাঙ্কি পাঙ্কি মিসেস শাইনা মমতাজ, আমার সাথে লন্ডনে যাবে, নইলে। বাকিটা বলার আগে শাইনা ছটফটিয়ে উঠল।